এরকম শিষ্যের অপরাধ সব নিজ স্কন্ধে গ্রহণ করেন। তাই মজা করে বলি ছেলে মেয়েদেরকে, যদি মনে করিস তাড়াতাড়ি উৎপাদ বিদায় হবে তাহলে জবান্ডি করিস না, আর যদি মনে করিস সুস্থ সুন্দর থাকবো তাহলে নিজেদের দেওয়া জব আন্নিক জীবন চলন বলন সেগুলো সুন্দর রাখবে। শুধু আন্নিক করলে হবে না, আন্নিক করে উঠে গিয়ে মাথা ফাটিয়ে দিলাম ও হলো না। হ্যাঁ, চলন বলন সবটা যেন সুন্দর থাকে। বারবার বলা হচ্ছে গাও গাও কোনো গৌরাঙ্গের গুলো সরল করি এমন চিত্ত যদি সরল না হলো, যদি বৈকল্য আসলো তাহলে আর এসে লাভ থাকতে হবে। হ্যাঁ, এবার কি হলো, নরোত্তম দাস ঠাকুর গেলেন তার কাছে, জীব গোস্বামী রাখুন, এটাই জীব গোস্বামী। তিনজন জীব গোস্বামীর কাছে ছিলেন, শ্রীজীব গোস্বামী বাদ, এই গোপাল ভট্ট বাদ দের কাছে কে দীক্ষা নিলেন? শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য প্রভু কার থেকে দীক্ষা নিয়েছিলেন মনে থাকবে? গোপাল ভট্টোপাধ্যায়ের কাছ থেকে। আচ্ছা, শ্যামানন্দ প্রভু কার কাছ থেকে দীক্ষা নিলেন? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। নরোত্তম দাস কার কাছ থেকে দিচ্ছেন? লোকনাথ গোস্বামী। জীব গোস্বামী কিন্তু কাউকে দীক্ষা দেননি, অথচ বিদ্যা তার যত ভান্ডার, সর্বস্বামী যা ভান্ডার সব উজাড় করে দিয়েছে। আমার গুরুদেব আমাকে বলেছিল জীবনে তিনটে কাজ করবেন। এক, ভাগবত বিক্রয় করবে না, কোন অবস্থাতেই ভাগবতের জন্য তোমাকে এত টাকা দিতে হবে, হ্যাঁ, এটা তুমি কাউকে বলতে পারবে না। আমার বিদ্যা বিক্রয় করা যাবে না। হ্যাঁ, দ্বিতীয়, কাউকে বলতে পারবে না তোমার শিষ্য, কারণ আমি যে বস্তু দিচ্ছি লোকে ছুটে ছুটে তোমার কাছে আসবে, তোমাকে কারো কাছে যেতে হবে। আর তৃতীয়, সমদৃষ্টি রাখবে, এমন যেন মনে না হয় কোনো সন্তানের যে আমি দরিদ্র বলে গুরুদেব আমাকে অবহেলা করেন। হ্যাঁ, আমি দরিদ্র বলে আমার বাড়িতে যায় না, আমার কথা শুনে না, এই জন্য না হয়। জানি না কতটা পেরেছি। আবার বললাম, আমি যদি মনে করি আমি ঠিক, এর থেকে বড় অপরাধ আর কিছু নেই। যেদিন আমি পৃথিবীতে থাকবো না সেদিন বিচার হবে আমি জীবনটা কিভাবে করতে পারবো। সেই দিন যদি তোমাদের মনে হয় যে না আমাদের গুরুদেব ঠিকভাবে জীবনযাপন করেছেন, তবে বুঝবো আমার চেষ্টাটা সার্থক। এটা গুরুদেবের আদেশ। লোকনাথ গোস্বামীর কাছে গেলেন, লোকনাথ গোস্বামী ফিরিয়ে দিলেন, আমি তোমার দীক্ষা দেবো না, আমি শিষ্য করতে আসি নাই। নরোত্তম দাস ঠাকুর বলছেন আমি আদায় করে দেবো। কি করে আদায় করে দেবে? কি চাকু দেখে আদায় করে দেবে? হ্যাঁ, সবকিছু শক্তি দিয়ে হয় না, বৃন্দাবন প্রেমের জায়গা, এখানে প্রেম দিয়ে আদায় করতে হয়। রাধারানী গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি চলে যাবে বৃন্দাবন থেকে, আমি তো তুমি ছিল কিছু যাবি না, আমাকে তোমার সাথে নিয়ে যাও, যেখানে যাবে আমি দাসী হয়ে থাকবো। আমি কোনোদিন বলবো না তোমার পালঙ্কে আমার জায়গা দাও, তোমার পাশে আমি দাসী হয়ে থাকবো, কিন্তু গোবিন্দ হলে আমি করো না। গোবিন্দ বলছেন কাকে নিয়ে যাব? তোমাকে, তোমাকে নিয়ে যাবার কথা বলছো তো তুমি আমি কি আলাদা? ব্যাগ আলাদা, মানুষ আলাদা, এই জন্য ব্যাগটাকে নিয়ে যেতে হয়। হ্যাঁ, বলো তো কোথাও যদি যাই আমি কি বলি হাতটাকে নিয়ে যাবো, পাটাকে নিয়ে যাবো, আমার চোখটাকে নিয়ে যাবো, আমার পেটটাকে নিয়ে যাবো, বলি কি? বলি না। মানে এগুলো শরীরের অঙ্গ, ব্যাগটা আলাদা, ওটাকে নিতে হয়। হে রাধা রানী তুমি তো আলাদা পাও, তুমি আমি যে হ্যাঁ সাধু সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু নৈকার বিদ্যাতে ভেদম সর্বগুলি সত্যম। তোমার সঙ্গে আমার সামান্য ভেদ নাই, যে ভেদ চিন্তা করবে সে কোনোদিন আমার চরণ পাবে না। রাধারানী তাকিয়ে দেখছেন গোবিন্দ গৌর ধারণ করেছেন। রাধারানী বলছে বেশ, তাহলে আমি তোমার ভেতরে প্রবেশ করলাম। আমার রাধারানীর ভাব কান্তি নিয়ে আমার প্রাণ গৌর সুন্দর এলেন জগতে। এটা আমাদের পরম সৌভাগ্য। আমরা এক তনুতে দুই পেলাম, রাধা ভাব কান্তি ধরি বলে এক তনুতে
দুই পেলাম। আমাদের মতো সৌভাগ্য কজনের আছে? গৌর লোকে চিনল না, বুঝল না। আর মহাপ্রভু না থাকলে এই রাধাকুণ্ড কেউ জানতো না, মা এই শ্যামকুণ্ড কেউ জানতো না। ধান খেত চারিপাশে, দুটো ডোবা পাশাপাশি, কেউ চিনত না। এমন অমৃত খনি লুকিয়ে রয়েছে। প্রভু জলে ঝাঁপ দিলেন, বলেন এই তো আমার সেই রাধাকুণ্ড, এই তো আমার রাধা নদীর পরশ লেগে রয়েছে। হ্যাঁ, সবাই জানতে পারলো, তাই তো প্রভু জানিয়ে দিলেন। তারপরে রঘুনাথ আর গোস্বামী অন্যান্য গোস্বামীরা এসে এই লুপ্ত নৃত্য উদ্ধার করলেন। তা আজকে নরোত্তম দাস ঠাকুর গেলেন, সবাই জানেন ঘটনা, আমি আর বেশি ঘটনা হতে যাচ্ছি না। সেবাটা কোন ধরনের সেবা? সেবা সবাই ভালো, যার অর্থ আছে গুরুদেবের জন্য হরলিক চ্যানেল দেবো, টাকা দিয়ে শিক্ষা করবো, বিছানা এনে দেবো, খাট এনে দেবো। বলছেন সেই সেবাটাই সেবা, যে সেবাটা কেউ করতে চায় না। সেই সেবাটা কেউ করতে চায় না। বিছানায় পড়ে রয়েছে, এক মাস করে দেখো। আমার আচার্যকে বলেছেন যে গুরুদেবের মলমূত্র পরিষ্কার করে নাই, যে গুরুদেবের চট খাবার খায় নাই, সে শিষ্য না। কেউ কিসের শিষ্য? পয়সা দিয়ে খাবার হয়ে গেল। আমার মনে মনে একটা শখ ছিল, অভিনয়, আমার তো অ্যাক্টিং, আমার তো আর অরিজিনাল কিছু নয়। তা গুরুদেবের মুখে দাড়ি হয়ে গেছে, বড় আচার্যদেবের মুখে দাড়ি হয়ে গেছে। তা আচার্যদেব শিষ্যরা বলছে গৌরকার্য করবেন না, করলে পরে প্রাচীন সংস্কার, স্নান করবেন। তখন ব্রঙ্কাইটিস মারাত্মক অবস্থায়, কারোর কথা শুনছেন না, খেতে পারছেন না, মুখে এত বড় বড় হয়ে গেছে, দুধ খেতে পারেন না, অন্ন খেতে পারেন না। আমাকে দাদা কি করি বলুন তো, দাদা কোথাও দিয়ে যাচ্ছে না, দেখি ব্যবস্থা করবো। মনে ভালো সুযোগ পেয়েছি অ্যাক্টিং করার একটা। আমি তো সেবক নই। হ্যাঁ, দোকানে গিয়ে খুর কাজি কিনতে গেছি, সে আমার খুর কাজি বিক্রি করবেন। বলে কি লাগবে আপনার, বলেন কি জন্য লাগবে? চেনা মানে চেনে, আপনি এগুলো নিয়ে কি করবেন? ছি, আপনি খুর কাজি কিনতে এসেছেন কেন? বলে তুমি দেবা কিনা বলো বাবা, আমার অত তোমার পরিশোধ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তা যাই হোক দিয়ে দিয়েছে। তা গুরুদেবের ওই গৌরকার্য সেবাটা একবার করার সুযোগ হয়েছিল। হ্যাঁ, আর আমার গুরুদেবের পিতা প্রভুর কথা বলছি। আমার একদিকে দীক্ষাগুরু, একদিকে আমার বিদ্যা দানকারী শিক্ষাগুরু। বিদ্যুৎ, হ্যাঁ, মানে আমি যদি কাছে থাকতাম, হ্যাঁ, আমরা তো দুই ভাই, বলে তুই পারবি না, রতনকে ডাক। হ্যাঁ, তা আমি আমার রাধারমন দাদা, হ্যাঁ, থাকতেন। তারপরে আরো বাবু শূন্য থাকতো, আমার বাবিন থাকতো, কয়েকজন আমরা ছিলাম। আমরাই কয়েকজন বাবাকে মলত্যাগ করতে পারতেন না, অনেক কষ্ট করে আঙুল দিয়ে মলত্যাগ করাতে হতো। তো মনে মনে ভাবলাম, যাক গুরুদেব বলেছেন দুটোর সেবা অন্তত জীবনে করতে পারলাম। হ্যাঁ, অর্থাৎ ঘৃণা যেন ভিতরে না আসে গুরু সেবা করতে গিয়ে। হ্যাঁ, তা গুরুদেবের জীবনে না আসলে তো কখনো ঘৃণা আসেনি, কারণ সে মনে করে ওটা যত্ন করা, তার দায়িত্ব কর্তব্য, এটা আমার সেবা। যাই হোক, তো নরোত্তম দাস ঠাকুর চিন্তা করেন আমি তো জমিদারের ছেলে, সবাই জানে, আমি নিজ সেবা যেটা কেউ করে না সেই সেবা করব। তারপরে ঘটনা আপনারা সবাই জানেন, যখন ওই বাহ্যকৃত্য আদি পরিষ্কার করতে গিয়ে একদিন ধরা পড়ে গেলেন, তখন রঘুনাথ গোস্বামী আর সহ্য করতে পারলেন না। আরে কে করছে দেখো। হ্যাঁ, তখন কি হলো, নরোত্তম দাস ঠাকুরের বুকে জড়িয়ে ধরলে, যা স্নান করে আয়, আজ আমি তোকে ভগবত মন্ত্র দেব। শ্রাবণের পূর্ণমাসী দিন শুভক্ষণে করিলেন শিষ্য লোকনাথ নরোত্তমে। নরোত্তম দাস ঠাকুরকে শিষ্য করলেন। এই নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য প্রভু এবং শ্রীনিবাস আচার্য প্রভু এবং আমার শ্যামানন্দ প্রভু তিনজন সমগ্র বিদ্যা অধ্যয়ন করে গ্রন্থাদি সহ
তখন তো জেরক্সও ছিল না, কিছুই ছিল না, সব গ্রন্থ কি করেছেন, হাতে লিখেছেন। ভাবুন একবার, এই সর্বস্বামীর যত গ্রন্থ, রূপ গোস্বামী যত গ্রন্থ, সব গ্রন্থ এই তিন প্রভু হাতে লিখেছেন। হাতে লিখে এই গ্রন্থ ভান্ডার নিয়ে তারা এলেন। এসে আর পরে ঘটনা জানেন, যেগুলো জানেন আমি আর বলছি না, 3 দিকে ছড়িয়ে পড়লেন। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর চলে গেলেন খেতুরিতে, শ্যামানন্দ প্রভু চলে গেলেন জাজিগ্রামে, এবং এই শ্যামানন্দ প্রভু চলে গেলেন উৎকলে, আর শ্রীনিবাস আচার্য প্রভু চলে গেলেন জাজিগ্রামে। এই 3 জায়গায় 3 প্রভু ছড়িয়ে পড়লেন। নরোত্তম দাস ঠাকুর চলে গেলেন খেতুরিতে। সেখানে গিয়ে যখন পৌঁছলেন, আমাদের কি হয়, আমাদের কি হয় বাবা, সম্পত্তি ভাগ হলেই বড় কষ্ট। নরোত্তম দাস ঠাকুর কি হয়েছেন বাবা, এখানে সন্তোষ দত্ত ছিলেন তার ভাই, অর্থাৎ 2 জনের জমিদারি, 2 ভাইয়ের জমিদারি। তার সন্তোষ দত্ত শুনলেন দাদা আসছেন, ছুটে গেলেন, কারণ তার তো ভাগের কোনো ভয় নাই, কারণ জানেন দাদা দুনিয়াতে সব উজাড় করে দিয়েছেন। সন্তোষ দত্ত ছুটে এলেন, তুমি ঘরে এসো, তুমি আমাকে দীক্ষা দাও। সন্তোষ দত্ত দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে গুরুদেব, তখন তো দাদা তো গুরুদেব, তার জন্য আমি তো ভাববো না এভাবে যদি সেবা না থাকে, কারণ সংসারের সেবার জন্য নরোত্তম দাস ঠাকুর পৃথিবীতে আসেন নাই। সেবা দিলেন তখন কোথায়, সেখানে বিরাট মন্দির হলো, সেই মন্দিরে ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, রাধাকান্ত, রাধারমন, হ্যাঁ, গৌরাঙ্গ, বল্লভকান্ত, এই 6 বিগ্রহে সেবা হলো। আমরা গতবার যখন খেতুরিতে গিয়েছিলাম 2 বছর আগে, এখনো সেই কথা মনে পড়ে প্রচন্ড ভাবে। হ্যাঁ, সেই অপূর্ব দর্শন করেছিলাম আমরা, যেখানে প্রেমতলী যে ঘাটে স্নান করেছিলাম সেটা দর্শন করেছিলাম। সেই ঠাকুর নরোত্তম। এবার আমি চলে যাবো অপ্রকটের জায়গায়, কারণ কালকে তার কি প্রকাশ, বলো গতকাল কি গেল, হ্যাঁ, তার তিরোভাব। হ্যাঁ, তা নরোত্তম দাস ঠাকুর যখন, এবং তোমরা সকলেই জানো কীর্তনের ঘরানা, আজকে যে আমরা কীর্তন করছি, ভবার্থ কীর্তন বলো, আমরা যে অধিবাস কীর্তন করি, যা কীর্তন করি, এই কীর্তনের ঘরানা কিন্তু আমার ঠাকুর নরোত্তমের সৃষ্টি। এবং এখনো আমাদের উৎসবে 3টে গুরু বন্দনা করা হয়। একটা বিশ্বনাথ চক্রবর্তী বাদের, অধিবাসের দিন করা হয় বৈষ্ণব দাসের, আর প্রত্যেক দিন সকালে করা হয় ঠাকুর নরোত্তম দাসের। আমার পিতাপূর্ব যেভাবে সাজিয়ে দিয়ে গেছেন আমরা সেভাবেই করছি। হ্যাঁ, এবং ছোটবেলা থেকে শুনতে শুনতে এই কীর্তনগুলো আলাদা করে আর তৈরি করতে হয়, যেগুলো ভেতরে রাখা হয়ে গেছে। যাই হোক, নরোত্তম দাস ঠাকুরের পদ গুরুবন্দনা বলো, হ্যাঁ, পদ কীর্তন বলো, সেই নরোত্তম দাস ঠাকুর কীর্তনের একটা আলাদা ধারা রচনা করলেন, আলাদা ধারা রচনা করলেন। কীর্তনের 2টো মূল ধারা, হ্যাঁ, একটা ময়নাডাল ধারা, আর একটা নরোত্তম দাস ঠাকুরের প্রতিষ্ঠিত ধারাটার নাম এখন মনে পড়ছে না। হ্যাঁ, যাই হোক, তা এই কীর্তনের ধারা তিনি একটা ধারার জনক। সেই নরোত্তম দাস ঠাকুর এবার কি হলেন, তার এক শিষ্য ছিলেন, নাম হচ্ছে গঙ্গা নারায়ণ চক্রবর্তী। তার বাড়ি আমি গিয়েছিলাম, জিয়াগঞ্জে বাড়ি, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। তা তিনি গঙ্গা বাস করবেন বলেন গঙ্গা নারায়ণ চক্রবর্তীর বাড়িতে থাকতেন। এই গঙ্গা নারায়ণ চক্রবর্তী অত্যন্ত গুরুনিষ্ঠ ছিলেন। আমরা যখন সমাধি, পুষ্প সমাধি দেখতে যাই, সেখানে দেখিয়েছিলাম ওদেরকে গঙ্গা নারায়ণ চক্রবর্তীর সমাধি রয়েছেন। তা গেছেন, গুরুদেবকে নিয়ে গঙ্গা স্নান করছেন। অঙ্গ মার্জন করতে গিয়ে পদ্মায় প্রাপ্ত প্রেম, প্রভু আমার ঠাকুর মশাই আমার গঙ্গায় লীন হয়ে গেলেন এই পঞ্চমী তিথিতে। হ্যাঁ, এটাকে যে যেভাবে পারবেন ব্যাখ্যা করবেন, আমার তা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের কথা হলো সেই দিন থেকে তার অপ্রকট প্রকাশ, গঙ্গার বক্ষে তিনি হারিয়ে গেলেন, পদ্মায় পেলেন, গঙ্গায় মিশে গেলেন।
তা বলে ঠাকুর নরোত্তম দাস কি। আর নরোত্তম দাসের গতকাল তিরোভাব তিথি গেলেন, তাই আজকের শ্রীপাঠে আমরা তাকে একটু স্মরণ করলাম। এখন আমরা শ্রীপাঠ বিশ্রাম দেব।